নয় হাত তত্ত্বটা কি জানি আতত্ত্বিক আততত্ত্বী না হাত তত্ত্বী এটা কি জানি শুরু করার আগে হাত তত্ত্বী দেওয়া বলে না আরে পড়াশোনা শুরু করার আগে সরি হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার আগের চেয়ে অনেকটা বেটার আচ্ছা দেখেন, তো আমরা শেষ। ম্যাডাম আপনাদের যে দুটো টপিক পড়াইতে বলছেন, রেভিনিউ কস্টিং আর হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং আমি জানতাম যে এটা পড়াবেন না, পরে জানলাম যে আমার পার্ট থেকে বাদ দেওয়া হয়েছে, উনি পড়াবেন আর কি। তা আমি তো একবার মাঝখানে শুরু করে আবার বন্ধ করে দিলাম। আচ্ছা, তাহলে আজকে কোনটা পড়ালে ভালো হবে বলেন তো? যেটা শুরু করে শেষ করছিলাম সেটা না নতুনটা? দুটোই পড়াইতে হবে আর কি আমার। মানে অপারেটিং কস্টিং আর ক্যাপিটাল কস্টিং দুইটাই পড়বো না না, অপারেটিং কস্টিং না, ওটা তো ওই দিন শেষ করে ফেলছি, ওটা পড়াবো না। মানে ক্যাপিটাল বাজেটিং আর একটা হচ্ছে রেলিভেন্ট কস্টিং, দুইটা টপিক। ক্যাপিটাল বাজেটিং আমি একদিন শুরু করছিলাম, পরে বলছিলাম যে আপনাদের একজন জিজ্ঞেস, আচ্ছা যেহেতু একটু টাচে আছেন তাই ওইটা শুরু করি না। আচ্ছা, তো ক্যাপিটাল বাজেটিংটা মনে আছে? একটু একটু পড়াইছিলাম, না করছিলাম অবশ্য পড়তে। তারপর কিছু মনে আছে কিনা? যে টাইম ভ্যালু অফ মানি ছিল কনসেপ্ট, অর্থের সময় মূল্য। ক্যাপিটাল বাজেটিং মানে হচ্ছে রিভিউ করলে ভালো হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। নামটাই মনে আছে স্যার ডিটেইলসটা একটু রিভিউ করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে। এটা কেমন সিলেবাসে আছে? সিলেবাসে আমি শুনছিলাম যে নাই, আমাকে বলছিল এটা পড়াবে না, পরে দেখি যে না আমার কাছ থেকে বাধ্য হয়েছে, বাট ওনারা পড়াচ্ছে আর কি। যে আমার ই থেকে আমার হয়তো লোড বেশি পড়ে যায়, এই জন্য আর কি আমাকে এখানে কমাই দিছে। আচ্ছা যাই হোক, আমরা পড়াই। Recording in সিলেবাসে আছে আর progress. কি। দেখেন, ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে আমাদের কি ব্যাপার? আচ্ছা বলতে থাকি আমি, ক্যাপিটাল বাজেটিং হচ্ছে আমাদের আপনার নেটওয়ার্ক ইনভেস্টমেন্ট ইন অনেক লো লং টার্ম স্যার। আপনি অ্যাসেটস বা ইনভেস্টমেন্ট। কি বলেন? স্যার আপনার স্ক্রিন নেটওয়ার্ক স্যার তো আপনার ঠিকই নেটওয়ার্ক দেখাচ্ছে। ব্যান্ডউইথ লো দেখাচ্ছে। আল্লাহ, আমি মানে ক্লাস স্যার নিলে ভিডিওটা আপনাদের সাথে এরকম সমস্যাগুলো হয়, হয়ে আছে আর আওয়াজটা অন্য কেটে যায় ডিপার্টমেন্টে হয় না। ভিডিওটা স্পষ্ট? এখনো স্পষ্ট লাগতেছে না একটু ক্লিয়ার হয়েছে? দেখেন তো। মানে স্যার ইন্টারনেটের কোনো প্রচুর গরম। সমস্যার কারণে মানে নেটওয়ার্কের সমস্যার কারণে এমনিতে স্যার প্রত্যেকদিনই পরিষ্কার থাকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন আমাদের ক্যাপিটাল বাজেটিং মানে হচ্ছে আমাদের লং টার্ম প্রজেক্টে, দীর্ঘমেয়াদী, মানে ছোটখাটো জিনিস না। যা আপনি একটা কলম কিনবেন এটার জন্য চিন্তা করবেন না। আপনি যখন একটা মনে করেন বাসায় যখন একটা একটা ফ্ল্যাট কিনেন, আপনার কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়, কোথায় ফ্ল্যাটটা কিনবো, কোন লোকেশনে কিনবো, কোন প্রাইসে কিনবো, মানে কয় তলায় কিনবো, অনেক চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু একটা কলম কিনতে গিয়ে কিন্তু চিন্তা করেন না এটা কি করব না করব, কোথেকে কিনবো, কি করব, এটা এত চিন্তা করার কিছু নাই। শর্টকাট যেগুলো অল্প মূল্যের বা ভ্যালু যেগুলো কম, সেগুলো নিয়ে আমরা তো মাথা কামাই না। বাট যেগুলো আমাদের অনেক দীর্ঘমেয়াদী প্লাস হচ্ছে আমাদের খুব ভ্যালুয়েবল এবং যেগুলো আমাদেরকে অনেক বেশি বেনিফিট দিবে, তো সেগুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয়।
লং টার্ম প্ল্যানিং, তাই না? আপনি যে মনে করেন যে ইঞ্জিনিয়ারিং শেষে আপনি কোথায় জব করবেন, মানে এখানে একটা চিন্তা ভাবনা করতে হয় যে একটা পাইলাম আর ঢুকে গেলাম এরকম না, মানে মোটামুটি একটু একটু করতে হয়। যে আমাদের প্রিপারেশন ব্যাপার আছে, মানে চুজিং এর ব্যাপার আছে, এই জিনিসগুলো। তো ক্যাপিটাল বাজেটিং হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইন লং টার্ম প্রজেক্টস। লং টার্ম প্রজেক্টস এর সেই ইনভেস্টমেন্ট যে করবেন, সেখানে আপনার দেখতে হবে যে কোথায় আপনার বেনিফিটটা বেশি, কোথায় কস্ট যাচ্ছে, এবং সেখানে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা, সাফিসিয়েন্ট ক্যাশ আছে কিনা, বা ইসের ক্যাপিটাল আছে কিনা সেখানে বিনিয়োগ করার মতো, এবং সেখান থেকে আপনি কি কি রিটার্ন পেতে পারেন, সেই জিনিসগুলো জাস্ট আমাদের এখানে আলোচনা করা হয়। আর যার মাধ্যমে এগুলো করা হয় সেগুলোকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। সেটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। আচ্ছা, কি কি টেকনিক আছে আমরা লাস্ট ক্লাসে লিখছিলাম, মানে আগের মাঝখানে একটা ক্লাসে, পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি লেখা হয় সংক্ষেপে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর, এবং সর্বশেষ মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন, এমআই। এই 6টা টেকনিক মোটামুটি সব বইতে আছে। তারপরে এছাড়া দুটো একটা টেকনিক আছে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এভারেজ রেট অফ রিটার্ন, আর অনেকগুলো আছে, বাট এই 6টা হচ্ছে আমাদের মোটামুটি কমন। এই দুইটা একই সিস্টেমে করা হয়, বাট ভিন্নতা হচ্ছে আমাদের একটা ডিসকাউন্টেড আর এটা নন ডিসকাউন্টেড। এই দুইটা একই সিস্টেমে করা হয়, এটা হচ্ছে একটা রেশিও বের হয় আর একটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ফিগার বের হয়। এই দুইটা একই সিস্টেমে করা হয়, মানে একটা হচ্ছে আমাদের ইসের উপর ধরা হয়, যেই রেটে বিনিয়োগ করা হয়েছে সেই রেটটা ধরা হয়, আর এখানে মডিফাইড করা হয় আর কি। তো দেখেন আমাদের এই 6টা টেকনিক। আচ্ছা, এখন আমরা একটা একটা করে আসি। স্যার বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে না। ও, মানে পুরোটা দেখা যাচ্ছে না, না স্পষ্ট দেখা যাচ্ছে না? অস্পষ্ট। ও মা, কি তাহলে? মার্কার গুলোতে ভালো না, রেড লিফ পাই না এখানে আশেপাশে। এখন তো একটু ক্লিয়ার হয়েছে না? জি স্যার। হ্যাঁ, মার্কারটা প্রবলেম ছিল। পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ডটা হচ্ছে আমাদের এই যে আজকে আপনি টাকা বিনিয়োগ করবেন, এটা কতদিন পরে পাবেন।
এখন একাধিক প্রজেক্টের মধ্যে যেটা আপনি আগে পাবেন ফেরত সেখানে আপনি বিনিয়োগ করবেন। দুইটা প্রজেক্টে আপনার বিনিয়োগ করবেন। ধরেন এখানে একটা দুইটা প্রজেক্ট, ধরেন একটা প্রজেক্ট এ আর একটা প্রজেক্ট বি। এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ইয়ার জিরো, অথবা আপনি এখানে ইয়ার লিখলাম, এখানে 0 1 2 3 4 5। ধরেন 5 বছর মেয়াদী দুইটা প্রজেক্ট আপনার হাতে আসছে, প্রজেক্ট এ প্রজেক্ট বি। আচ্ছা, তো প্রজেক্ট এ তে আজকে আপনার টাকা লাগবে ধরেন 10 লাখ টাকা, মাইনাস আজকে আপনার কাছে টাকা লাগবে 10 লাখ টাকা, এটা ধরেন 8 লাখ টাকা লাগবে বা সমানও লাগতে পারে। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে যেটা হচ্ছে যে আমি এখানে কি করতেছি, আজকে যদি 10 লাখ টাকা দেই, আমার এখানে কি আসবে, 1 বছর পরে আমার এখান থেকে রিটার্ন আসবে ধরেন 4 লাখ টাকা, পজিটিভ ভ্যালু 4 লাখ টাকা আসবে। এখান থেকে ধরেন আবার এর পরে বছর আসবে 3 লাখ টাকা। আচ্ছা, ধরেন আবার 4 লাখ টাকা আসবে, এরপর ধরেন 2 লাখ টাকা আসবে। আমরা এমনিতেই লিখলাম একটা ফিগার। আচ্ছা, এরপর ধরেন আরো 1 লাখ টাকা আসবে। আচ্ছা, আর এখানে যেটা বিনিয়োগ করলে, এখানে ধরেন আজকে 8 লাখ টাকা বিনিয়োগ করলেন, এখানে 1 বছর পরে 4 লাখ টাকা আসবে। আচ্ছা, তারপর এখানে দেখা গেছে আপনার আবার 2 লাখ টাকা আসবে। এখানে আবার দেখা যাচ্ছে আমাদের, হ্যাঁ স্যার এই জিনিসটা সম্ভবত স্যার পড়ানো হয়েছে মানে হ্যাঁ স্যার করানো হয়েছিল, সেটাতে আমি বলছিলাম যে আপনাদের বললেন যে অনেকেই ও কিছু নাকি আচ্ছা মনে নাই। আচ্ছা জি স্যার এই জিনিসটা করানো হয়ে আবার পরে বাদ দিয়ে রাখছিলাম আর কি। ধরেন এখানে আর 1 লাখ টাকা পাবেন, ধরেন আর 1 লাখ টাকা পাবেন, এরকম আর কি একটা আমরা ধরলাম। আচ্ছা, তো এখন দেখেন আপনাদের যে জিনিসটা কি আসতেছে, এখন আপনি কোনটা বিনিয়োগ করবেন। এখন যদি বলি অ্যাকর্ডিং অ্যাজ পার পেব্যাক পিরিয়ড হুইচ প্রজেক্ট ইজ মোর প্রফিটেবল, অথবা আপনি হুইচ অফ দ্য অ্যাবভ প্রজেক্টস উইল ইউ ইনভেস্ট ইউর মানি ইন, তো দুটোর মধ্যে কোনটা আপনি টাকা বিনিয়োগ করবেন, প্রজেক্ট এ তে না প্রজেক্ট বি তে, পেব্যাক পিরিয়ড অনুযায়ী। তো এটা কি করতে হবে, পেব্যাক পিরিয়ড বের করতে হবে। পেব্যাক পিরিয়ড বলতে দেখেন আপনি আজকে দিচ্ছেন 10 লাখ টাকা, আপনি 5 বছরে কত টাকা পাচ্ছেন দেখেন, সব টাকাগুলো পাচ্ছেন, এটা কিন্তু মাইনাস না, সব পজিটিভ ফিগার। 4 লাখ আর 3 লাখ 7 লাখ, 7 আর 4 11 লাখ, 11 আর 2 13 আর 1 14, এখানে আপনি 14 লাখ টাকা পাচ্ছেন। আর এখানে দেখেন আপনার কত, 8 লাখ টাকা দিচ্ছেন, আর বিনিময়ে কি পাচ্ছেন, 4 আর 2 6 আর 4 10 11 12, মানে আপনি 12 লাখ টাকা পাচ্ছেন। দুটোর মধ্যে আপনার 4 লাখ টাকা প্রফিট আসতেছে। আচ্ছা, এটা কোনটা কম বেশি হইতে পারে, ওইটা ফ্যাক্ট না। এখন কথা হচ্ছে আপনি কোনটা বিনিয়োগ করবেন, প্রজেক্ট এ তে না বি তে। যদি আমি পেব্যাক পিরিয়ড বের করি, পেব্যাক পিরিয়ড মানে কি, যেইটার টাকাটা আপনার আগে আসবে। যেমন এখানে 10 লাখ টাকা না, 10 লাখ টাকা যে আপনি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করছেন, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা দ্রুত আমার হাতে এসে পড়বে আমি সেটা বিনিয়োগ করব। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, যেমন এখানে 10 লাখ, এই 10 লাখ টাকা কয় বছরে আসবে, প্রথম বছর আসবে কত 4 লাখ, দ্বিতীয় বছর আসবে 3 লাখ, কত হলো 7 লাখ, থার্ড ইয়ার কত আসবে 4 লাখ, মানে দেখা যায় 11 লাখ হয়ে গেছে, মানে থার্ড ইয়ারে আমার পুরো টাকাটা উঠে যাবে, তাই না? আবার এখানে দেখেন, এখানে ফার্স্ট ইয়ারে 4 লাখ, সেকেন্ড ইয়ারে কত, আবার কত লাখ, 2 লাখ, 6 লাখ। আর এখানে আবার দেখেন, আবার তাহলে 8 লাখ হইতে আমার কত লাগবে, থার্ড ইয়ার পর্যন্ত ওয়েট করতে হবে, দুইটা থার্ড ইয়ার পর্যন্ত। বাট দুইটার মধ্যে দুইটা থার্ড ইয়ার হলেও একটু থার্ড ইয়ার একটু মানে একটু কম সময় লাগে, একটু বেশি সময় লাগে। এখন আমাদের এই হিসাব করে বের করতে হবে। তো আমরা পেব্যাক পিরিয়ড কিভাবে বের করবো দেখেন, যদি আমরা এখানে একটা বের করি, এই যে প্রজেক্ট এ, আপনি যেটা করবেন প্রজেক্ট এর জন্য, এখানে হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো। আচ্ছা, আবার এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো।
প্রজেক্টের জন্য এটা ক্যাশ ফ্লো, আর ইসের জন্য কিউমুলেটিভ। কিউমুলেটিভ কিভাবে করতে হয়? ইনিশিয়াল স্টেজে যেখানে এখানে মাইনাস 10 লাখ, আমি লিখলাম 10 লাখ বা 1 মিলিয়ন। তারপর দেখেন 1 বছর পরে পাচ্ছি 4 লাখ টাকা। তাহলে ব্যালেন্সটা কি হবে? এটা কিভাবে করতে হয়? আগেরটার সাথে পরেরটা যোগ, আগেরটার সাথে পরেরটা যোগ, মানে আমার কত টাকা আসতেছে? আগে ছিল মাইনাস 10 লাখ, এরপরে কোনটা? এটা যোগ হয়ে কত আসবে? মাইনাস 10 লাখ, আর এখানে প্লাস 4 লাখ। তাহলে কি হবে? মাইনাস 6 লাখ। 6 লাখ 6 লাখ প্লাস না মাইনাস? মাইনাস মাইনাস মাইনাস, স্টিল মাইনাস 6 লাখ। আবার এখান থেকে আবার প্লাস 3 লাখ, তাহলে কত আসবে? -3 লাখ। মাইনাস 3 লাখ। আবার এখান থেকে যদি আমরা করি প্লাস 4 লাখ, তাহলে কত আসবে? প্লাস প্লাস 1 লাখ। আবার এখানে প্লাস 2 লাখ, তো কত আসলো? প্লাস 3 লাখ। আবার এখানে আবার 1 লাখ যোগ করেন, প্লাস 4 লাখ। আচ্ছা, তাহলে এখানে পিরিয়ড কত হবে? অতএব পেব্যাক পিরিয়ড অফ এ, এর পেব্যাক পিরিয়ড আমরা কি বের করব? মনে আছে? পেব্যাক পিরিয়ড হচ্ছে আমাদের কত সময় লাগছে, খেয়াল করে দেখেন কত সময় লাগছে। দ্বিতীয় বছরে নেগেটিভ কিন্তু থার্ড ইয়ারে পজিটিভ, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা কি বলতে পারি? 3 বছর আর কি, 2 বছর থেকে 3 বছরের মাঝামাঝি। 2 থেকে 3 এর মাঝখানে, মানে আমাদের ঠিক এরকম না যে আমাদের পুরোপুরি 3 বছর লাগছে, আবার 2 বছর হয়ে গেছে সেটাও তো না, মানে আমাদের 2 থেকে 3 এর মাঝখানে। অর্থাৎ আমাদের এখানে বলতে পারি 2 ইয়ার্স প্লাস। 2 প্লাস কত বছর লাগছে? 2 প্লাস কত চিন্তা করে দেখেন, আমাদের 2 প্লাস থার্ড ইয়ারে কত টাকা লাগতো আমার? স্যার থার্ড ইয়ার 3 লাখ লাখ 3 লাখ লাগতো, পাইছি কত থার্ড ইয়ারে? 4 লাখ। 4 লাখ। তো এখানে একটা অ্যাজাম্পশন করে নিতে হয়। একটা অ্যাজাম্পশনটা কি? যে আমি যে 4 লাখ টাকা পেলাম, এটা কি কোনো একটা পয়েন্টে পাইছি না সারা বছর ধরে পাইছি? যদি কোনো একটা পয়েন্টে পাই সেটা তো থার্ড ইয়ারের শুরুতে পেতে পারি, সেটা থার্ড ইয়ার শেষেও পেতে পারি, মাঝামাঝিও পেতে পারি, তাই না? আর আমি যদি অ্যাজিউম করে নেই যে সারা বছর ব্যাপী আমি 4 লাখ টাকা পাইছি, তাহলে কি দাঁড়াচ্ছে? যে আমার 3 লাখ টাকার জন্য কতদিন সময় লাগতো? 4 লাখ টাকা যদি 12 মাস লাগে, তাহলে 3 লাখ টাকা কয় মাস লাগবে? 9 মাস। 9 মাস। বুঝতেছেন? কিন্তু এটা কিন্তু বাস্তবে নাও হইতে পারে। ওই ব্যক্তি আমাকে 4 লাখ টাকা কোন একটা পয়েন্টে দিতে পারে, বছরের শেষে দিতে পারে, এরকম হতে পারে প্রত্যেক বছর শেষে আমাকে এরকম টাকাগুলো দেয়, এটা বছর শেষে, এটা বছর শেষে, এটা বছর শেষে। কিন্তু এখানে একটা অ্যাজাম্পশন করে নিতে হয় যে থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ব্যাপী কালেক্ট করা হয়। যদি তাই হয় তাহলে আমাদের কি আসবে? এখানে 2 প্লাস আমাদের কত বোঝেন? 9 মাস। 9 মাসটা কিভাবে পেলাম? ওই যে আমাদের লাগবে হচ্ছে 3 লাখ, আর আমরা পাইছি হচ্ছে কত? 4 লাখ। অ্যামাউন্ট রিকোয়ার্ড, অ্যামাউন্ট রিসিভড, অ্যামাউন্ট রিকোয়ার্ড ডিভাইডেড বাই অ্যামাউন্ট রিসিভড, এটা যদি ভাগ করেন তাহলে আপনার বের হয়ে যাবে। তো কত আসলে দেখেন, 2 পয়েন্ট কত 75, তাই না? জি স্যার। 2.75 ইয়ার্স, অথবা আপনারা লিখতে পারেন 2 ইয়ার্স 9 মান্থস। 75 ইয়ার্স মানে 9 মান্থ, কারণ 0.75 দিয়ে যদি আপনি 12 দিয়ে গুণ দেন তাহলে 9 বের হবে, কারণ 12 মাসে 1 বছর হয়। এখানে আমাদের বেসটা কিন্তু দশমিক, ডেসিমেল না, আমাদের 12 হচ্ছে। আপনি যদি 0.75 কে 12 দ্বারা গুণ করেন তাহলে 9 বের হয়, অর্থাৎ 2 ইয়ার্স 9 মান্থস আপনি এভাবে লিখতে পারেন, অথবা 2.75 ইয়ার্স লিখতে পারেন। এটা শুনছেন? আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছেন। আপনি বি নম্বরটা করেন একইভাবে। ফ্র্যাকশনটা কিভাবে আসলো? ফ্র্যাকশনটা আমরা জি স্যার। যেটা বলতেছিলাম আর কি, যে আমার, আপনি তো বুঝতেছেন যে থার্ড ইয়ার আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা বুঝতেছেন না? আমার থার্ড ইয়ারে লাগবে কত? আমি পাচ্ছি কত? 4 লাখ। এখন আমার কথা হচ্ছে থার্ড ইয়ার কি পুরো বছর লাগবে
না একটা সার্টেন টাইম লাগবে? দেখেন তো ফুল ইয়ার কি লাগতেছে? সার্টেন টাইম। ফুল ইয়ার কেন লাগতেছে না? কেন সার্টেন টাইম? আমার 3 লাখ লাগবে, কিন্তু থার্ড ইয়ার আমি পেয়ে গেছি 4 লাখ টাকা। ওই যে একটা অ্যাজাম্পশন ধরে নিতে বলছি, অ্যাজাম্পশনটা কি? যে আমাদের সারা বছর ব্যাপী কালেক্ট করা হচ্ছে ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, মানে আমাদের একবার সারা বছর ব্যাপী ইকুয়ালি কালেক্ট করা হচ্ছে। মানে 1 মাস হলে 1 মাসের জন্য টাকা, 2 মাসের টাকা, 5 মাস হলে 5 মাসের টাকা। এখন আমার যদি আমি সারা বছর কালেক্ট করি যে এই 4 লাখ টাকা আমি সারা 1 বছরে কালেক্ট করব, তাহলে আমি প্রতি মাসে কত টাকা করে পাবো? যদি এরকম হয় তাহলে 3 লাখ হইতে আমার কতদিন সময় লাগবে? 9 মাস সময় লাগবে। চিন্তা করে দেখেন, আপনি যদি 4 লাখকে 12 দিয়ে ভাগ করেন, 4 লাখকে 12 দিয়ে ভাগ করেন, একটা ফ্র্যাকশন বের হবে, সেটাকে যদি 3 লাখ দিয়ে গুণ করেন, দেখবেন আমাদের মান্থ বের হয়ে যাবে 9 মাস। আর যেটা সবচেয়ে ভালো যে আমার অ্যামাউন্ট রিকোয়ার্ড ডিভাইড বাই অ্যামাউন্ট রিসিভড, অ্যামাউন্ট রিকোয়ার্ড ডিভাইড বাই অ্যামাউন্ট রিসিভড 2 ইয়ার্স প্লাস। এই 2 কোথা থেকে আসলো? কারণ আমার 2 বছর পর্যন্ত 3 বছরের যেহেতু পজিটিভ এসে গেছে, কাজে আমার এখানে 2 ইয়ার্স প্লাস, সো 2.75। আচ্ছা, তো একইভাবে বি নম্বরটা করি। আপনি পাশাপাশি করে ফেলতে পারবেন পরীক্ষার হলে, অথবা লিখতে পারবেন ক্যাশ ফ্লো, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, এ বি পাশাপাশি লিখতে পারবেন, এ বি, তাহলে আপনার সময় কত লাগবে? আচ্ছা, যদি প্রজেক্ট বি টাকে আচ্ছা, এখানে আমাদের ইনভেস্টমেন্ট ছিল 8 লাখ, তারপর এখানে ছিল কত? 4 লাখ, তারপর দিছিলাম 2 লাখ, তারপর কত ছিলাম? 4 লাখ না? একটু বললেন তো ভুল হচ্ছে কিনা, আবার আমার মনে নেই ফিগার কি লিখছিলাম। টোটাল 12 লাখ ছিল, 4 2 6 8 4 10 11 12, ঠিক আছে না? এরকম ছিল না? জি স্যার, এরকমই ছিল। আচ্ছা, আচ্ছা হোক, একটু কম বেশি হলে সমস্যা নেই, আপনি ধরে নিন। আচ্ছা, তো এটা কিউমুলেটিভ যদি করি, প্রথমে 8 লাখ নেগেটিভ, এটার সাথে 4 লাখ যোগ হয়ে যাবে, তো নেগেটিভ 4 লাখ, আবার 2 লাখ অ্যাড হয়ে যাবে, নেগেটিভ 2 লাখ, আবার এটার সাথে অ্যাড হয়ে যাবে 4 লাখ, তো পজিটিভ 2 লাখ, তারপর এখানে আবার যোগ হয়ে যাবে 3 লাখ, আবার এখানে অ্যাড হয়ে যাবে 4 লাখ। আচ্ছা, এটাও কিন্তু 2 প্লাস, এটাও হচ্ছে 2 প্লাস। এখন 2 প্লাস কত দেখেন আমাদের এখানে থার্ড ইয়ারে? হ্যাঁ বলেন। স্যার আমাদের এক্সামে লেখার সময় কি এই তীর চিহ্নগুলো দেওয়া না না লাগবে? না না না, এটা বোঝানোর জন্য দিছি। তীর চিহ্ন দিয়ে কেন দিবেন? তো কত আসলে দেখেন আমাদের ইয়ার 3তে আমি পাইছি কত? অ্যামাউন্ট রিসিভড হচ্ছে 4 লাখ, আর আমাদের প্রয়োজন ছিল কত? 2 লাখ। এই যে আগের ইয়ারটা দেখবেন, মাইনাস হচ্ছে আমাদের 2 লাখ, কিন্তু পেয়ে গেছি 4 লাখ। টু পয়েন্ট 5 ইয়ার্স, 2.5 বছর, মানে 6 মাস, 2 বছর 6 মাস। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? আমাদের প্রজেক্ট বি তে আমাদের লাগতেছে 2.5 বছর, আর প্রজেক্ট এ তে লাগতেছে আমাদের 3.5 বছর, 2.75 ইয়ার্স। সো আপনার কাছে কোনটা বিনিয়োগ করলে বেশি ভালো হবে মনে হচ্ছে? কোনটা আপনার টাকা স্যার, তাড়াতাড়ি বিতে। আসবে? 2.5 years. স্যার বিতে, অ্যাকর্ডিং টু যদিও পেব্যাক কাছাকাছি, পিরিয়ড স্যার তারপরেও বিতে স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যাকর্ডিং টু পেব্যাক পিরিয়ড বিতে হবে। তো বিতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে পারলাম এতটুকু। দেখেন এখানে আবার অনেক কিছু আছে, এই মেথডের ত্রুটি আছে। ত্রুটিগুলো কি কি দেখেন? যে আমাদের এই যে পরে যে কত টাকা পাচ্ছি, পরে কি যে এখানে 1 লাখ, যদি এখানে 10 লাখ টাকাও হয়, মনে করেন প্রজেক্ট এতে ইয়ার 4 10 লাখ টাকা পাইছি, তারপর আপনি কনসিডার করতেছেন না কেন? অনেক টাকা কিন্তু রিটার্ন পাচ্ছেন, তারপর ইনিশিয়াল আপনার তাড়াতাড়ি যে রিকভার হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু ধরতেছি না। এই যে পরের টাকাগুলা, ইয়ার 4 এ কত পাইছি, ইয়ার 5 এ কত পাইছি, এগুলো মাথায় ঘামাইতেছি না।
খালি শুধু ইয়ার 1 2 3 কাউন্ট হচ্ছে, কারণ 1 এ যদি বেশি পেয়ে গেছি 2 তে বেশি পেয়ে গেছি, এই জন্য আমাদের 3 তে আসছে। যদি এখানে ইয়ার 1 এবং 2 তে কম পাইতাম তাহলে আমরা নিচের দিকে এসে পড়তাম। তার মানে আমাদের দিকে দেখা যাচ্ছে আমাদের যে ডিসিশন যে পিরিয়ডে হচ্ছে এর পরের পিরিয়ড গুলো আমাদের কাউন্টে আসে না। সেগুলো আমাদের জন্য অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, বাট সেগুলো আমরা কাউন্টে নিচ্ছি না। এটা এই পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মানে দুইটারই একটু ত্রুটি আছে। আচ্ছা, আরেকটা বড় সমস্যা হচ্ছে এই মেথডের, সবচেয়ে বড় সমস্যা যেটা, যে এই মেথড কিন্তু টাইম ভ্যালু অফ মানি কনসিডার করলো না। দেখেন আপনি যে এখানে আপনি টাকা দিচ্ছেন, আজকে দিচ্ছেন কত টাকা, 8 লাখ টাকা, আর আপনি 8 লাখ টাকা পাচ্ছেন কবে, 2.5 বছর পরে। 2.5 বছর পরে পাচ্ছেন, যে 2.5 বছরে কি কোনো মূল্য নাই? 2.5 বছর পরে 8 লাখ টাকা পেলে তো আপনার সমান হলো না। আজকের 8 লাখ টাকা 2.5 বছর পর 8 লাখ টাকা তো সেম না, তাই না? জি স্যার। তাহলে জিনিসটা কেমন হলো? তাহলে 2.5 বছর পরে তো 8 লাখ টাকা না, 10 লাখ 12 লাখ কিছু একটা পাইতে হবে, তাই না? সেটা পাইলে তাহলে ঠিক আছিল। তো আজকের 8 লাখ টাকা সমান 2.5 বছর পর কত টাকা সেই জিনিস আমাদের জানতে হবে, অথবা 2.5 বছর পরে 8 লাখ টাকা সমান আজকের কত টাকা সেটা জানতে হবে, যে কত টাকা পাচ্ছি। এই জন্য এই জিনিসটাকে ডিসকাউন্ট করে নিতে হয়। মানে এই এই ভ্যালুটাকে, এগুলো সব ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু বলতে আজকের পরে যা সবই ফিউচার ভ্যালু। আজকে যেটা আজকেরটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আজকের পরে যেই ভ্যালু সেগুলো হচ্ছে ফিউচার ভ্যালু। যেমন এই যে ইয়ার 1 সে ফিউচার, ইয়ার 2 3 4 5 সব ফিউচার ভ্যালু। তো ফিউচার ভ্যালুগুলো আমাদের ডিসকাউন্ট করে আজকে ডিসিশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি 2.5 বছর পরে 8 লাখ টাকা পাচ্ছেন, মানে আজকে 6 লাখ টাকা সমান বা 5 লাখ টাকা সমান বা 7 লাখ টাকা সমান, এরকম একটা জিনিস করতে হবে। সেই জিনিসটাকে বলা হয় ডিসকাউন্টিং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তো ডিসকাউন্ট করে নিতে হয়। তো ডিসকাউন্ট বলতে একটা রেট দেওয়া থাকবে পরীক্ষার হলে। তো ডিসকাউন্ট এটা আপনার অবশ্য এটা ডিপেন্ড করে, এটা পার্সেন্ট ভ্যারি করে। আপনার ডিসকাউন্টেড আমার ডিসকাউন্টেড এক না। এই ডিসকাউন্টেড কাকে বলে? আপনি এই সিমিলার অ্যামাউন্টটা যদি অন্য কোথাও ইনভেস্ট করতেন তাহলে একটা রেট পেতেন, সেই রেটটা হচ্ছে ডিসকাউন্ট রেট। আপনি এখানে কতটুকু পাইতেন? আপনার দেখা যাচ্ছে যে এখানে প্রজেক্ট বি ছাড়া এছাড়াও আপনার অন্যান্য অপশন আছে। আপনি ব্যবসা করতে পারতেন, শেয়ার বাজার বিনিয়োগ করতে পারতেন, ব্যাংকে টাকা রাখতে পারতেন। এদের মধ্যে যেটা বেস্ট, মানে যেগুলো আপনার জন্য ছিল যে আমি কোনটা করবো, তো সেটার মধ্যে যেটা আপনারা মনে করেন যে ধরেন 8% বা 7% কিছু একটা আসছে, তো সেটা হচ্ছে আপনার এখানে ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট রেট। সেই রেট দিয়ে আপনি গুণ করে মাল্টিপ্লাই করে গুণ করে দেখবেন কত আসে, সেটা আমরা এখন করবো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড এটা আমাদের একটা ত্রুটি হচ্ছে, টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করতেছে না। তো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা আমাদের টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করা হয়, টাইম ভ্যালু অফ মানিটাকে কনসিডার করে। তো কনসিডার করলে যেটা হয় আমাদের এক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে সুবিধা হয়। তো সেটা আমরা দেখি। জাস্ট ধরেন এই ম্যাথটাই আমরা যদি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড দিয়ে করি, কিভাবে করতাম এটা। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, ধরেন সেম ম্যাথ, প্রজেক্ট এ প্রজেক্ট বি, কি দেওয়া আছে এখানে আমাদের ইয়ার 0 1 2 3 4 5। প্রজেক্ট এতে আগের মতোই ধরেন 10 লাখ, একই ফিগার ধরতেছে আমাদের সুবিধা হবে বুঝতে। এখানে ছিল 4 লাখ 3 লাখ 4 লাখ 2 লাখ 1 লাখ। এখানে ছিল 4 লাখ, এখানে 2 লাখ, এখানে আছে আমাদের কত ছিল যেন, 4 লাখ ছিল, এখানে 1 লাখ, এখানে 1 লাখ। আচ্ছা, এখন আপনি এই ম্যাথটা করবেন ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড উইথ রেট একটা সার্টেন পার্সেন্ট ধরতে পারেন। ধরেন আপনি কত ধরতে পারেন, 5%, 6%, 7%, 8%, একটা ফিগার আপনি ধরে রাখেন।
ধরেন আমরা এখানে একটা ফিগার ধরলাম, ধরেন 8% যদি করি, 8% রিয়েলিস্টিক মোটামুটি, কারণ 3-4% কম হয়ে যায়, আবার 10-12% এখন বেশি হয়ে যায়, কারণ এখন তো অনেক রেট কমে গেছে অনেক জায়গাতে, ব্যাংকেও রেট কমে গেছে। এখন যদি আমি 8% রেটে করি তাহলে আমি কি করব, একই সিস্টেমে করব, পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড একই রকম সিস্টেম, শুধু একটা কলাম বাড়বে। ওখানে আমাদের কলাম ছিল 3টা, ইয়ার ছিল, ক্যাশ ফ্লো, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, 3টা কলাম ছিল। এখানে আরো একটা কলাম বাড়বে, ক্যাশ ফ্লোর পরে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো আসবে, তারপর কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আসবে। যদি আমি এটা সলভ করতে যাই তাহলে দেখেন আমাদের কি আসতেছে, প্রজেক্ট এতে আমাদের এই ফিগারগুলো দেওয়া আছে, আমরা এখানে লিখবো যেটা এই প্রজেক্ট এর জন্য, এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো। আচ্ছা, তো আপনি যে এখানে কিউমুলেটিভ করে ফেলছিলেন, এখানে লিখতে হবে আমাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। তারপর হচ্ছে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো মানে কিউমুলেটিভ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো আর কি, এটার কিউমুলেশন। আচ্ছা, এখানে একটা ডিসকাউন্ট ফ্যাক্টর থাকবে যে 8%, রেট দা গুণ ই করতে হবে 8%। আচ্ছা, এটা কি করব দেখেন, আমাদের ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার ওয়ে হচ্ছে এরকম, যে আমাদের প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। এটা এগুলো আপনারা 9-10 এ বা ইসের পড়ে আসছেন, এগুলো আপনারা চক্রবৃদ্ধি হারে যে একটা ম্যাথ ছিল, মনে হয় যে বাড়তে থাকে। এটা হচ্ছে পিভি, পি মিন্স প্রেজেন্ট ভ্যালু, সমান হচ্ছে ফিউচার ভ্যালুকে যদি আপনি 1 প্লাস আই দ্বারা ভাগ করেন টু দি পাওয়ার n দিয়ে, তাহলে আপনাদের এটা কি বের হয়ে যাবে, প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যাবে। আবার ঠিক ফিউচার ভ্যালু বের করতে গেলে আর গুণ করলে যেটা বের হয় আর কি সেটা। তো আমাদের দেখেন এখানে যদি আমাদের যেটা ইয়ার 0 সেটার ডিসকাউন্ট করলে একই বের হবে, কারণ এটার পাওয়ার হচ্ছে n মানে হচ্ছে n হচ্ছে টু দি পাওয়ার, মানে n হচ্ছে আমাদের ইয়ার, নাম্বার অফ ইয়ার্স, আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট মানে ডিসকাউন্ট রেট। এখানে আইও লেখা যায়, আরও লেখা যায়, আর এখানে এনও লেখা যায়, টিও লেখা যায়, টি মানে টাইম। এক এক বইতে এক এক রকম লিখে। তো আমাদের যদি আমি ইয়ার সেটা করি, দেখেন প্রথমটা যদি করি তো কত আসবে, এখানে ফিউচার ভ্যালু, এখানে ফিউচার ভ্যালু এটাই প্রেজেন্ট ভ্যালু আসলে, বাট এটা যদি আপনি ফিউচার ভ্যালু করতে চান আর কি, 10 লাখ ডিভাইড বাই 1.1 প্লাস আই, আই মানে 8%, 8% মানে কত, 8% মানে 0.08, 8%, 8% মানে 8 ডিভাইড বাই 100 সমান 0.08। 1 প্লাস আই মানে 1 প্লাস আই মানে 1 প্লাস 0.08, তো 1.08 টু দি পাওয়ার n। যদি আমি এটা করতে যাই, এটার পাওয়ার হচ্ছে 0, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মানটা হয়ে যায় কত, 1। আর এখানে 10 লাখ সমান আসবে কত, তাহলে 10 লাখ। আর এখানে যদি ইয়ার 0 থাকে তাহলে সেটা আমাদের প্রেজেন্ট ভ্যালু, এটাকে কনভার্ট করার কোনো দরকার নেই আসলে। সো এখানে আমাদের এটাই আসবে। এবার পরেরটা করেন, এগুলো আমাদের একটু সময় নিয়ে করতে হবে, একটু ফ্র্যাকশনে আসবে। আপনি দশমিকের পরের গুলো কাউন্ট করেন না, ওটা কাছাকাছি কোন একটা হোল নাম্বার নিয়ে নিয়েন তাহলে হবে। এই যে 4 লাখ, 4 লাখ ডিভাইড বাই কি করবো এখানে দেখেন, খেয়াল করেন, আমি যেটা করতে চাই 4 লাখ ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 1, কত আসে দেখেন তো, 4 লাখ ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 1, পাওয়ার 1 দিলেও যে না দিলেও তা, 4 লাখ ডিভাইড বাই 1.08, 3,70,370.37। 3,70,370। আচ্ছা, তো এটা নিলাম না, এটাই করলাম। একইভাবে এই যে যদি আমি এটা করি, এবার দেবো এটাকে টু দি পাওয়ার 2, 3 লাখ ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 2, 3 লাখ ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 2। 2,57,201। একটু পাশাপাশি আলোচনা করেন, 2,57,000 কত বললেন, 201, 201। 201। স্যার এখানে কি অ্যাকচুয়ালি টাইমের সাথে টাকার ভ্যালু কমে যাচ্ছে? হ্যাঁ, কমে যাচ্ছে বলতে কি, এটা বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মিন্স হোয়াট, মানে আফটার 2 years আই উইল গেট 3 লাখ টাকা ফ্রম ইউ, দ্যাট মিন্স আই এম রিসিভিং
2,57,201 টাকা নাও। মানে আপনার 2 বছর পরে 3 লাখ টাকা পাওয়া যায় কথা, আজকে 2,57,201 টাকা পাওয়া একই কথা। এটা আজকের সমান। আপনি যে এই বিনিয়োগ করতেছেন কত টাকা আজকে? 10 লাখ টাকা না? জি স্যার। আর আপনি যে টাকাগুলো পাবেন সেগুলো সব ফিউচার পাবেন না? জি স্যার, ওগুলোর ভ্যালু কম। ভ্যালু, তাহলে এটা কেমন হলো ব্যাপারটা? এখন মনে হচ্ছে যে এটা অনেক ভ্যালুয়েবল, 10 লাখ টাকা দিয়ে 14 লাখ টাকা পাচ্ছি। ফিউচার তো অলওয়েজ বেশি হবে, অলওয়েজ বেশি হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। যদি ফিউচারে কমে যায় তাহলে তো এটা আমরা অবশ্যই একবারে স্যার লস এটা কি প্রজেক্ট। ইনফ্লেশন স্যার? না না, ইনফ্লেশন না, ইনফ্লেশনটা ভিন্ন। ইনফ্লেশন হোক বা না হোক, আপনার অর্থের একটা বিশেষ ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে না? ইনফ্লেশন তো একটা আছেই, এখানে কোনো ইনফ্লেশন না। অনেক সময় যেটা হয় রেটটাকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে নেয়, যে 8% এর মধ্যে ইনফ্লেশন সাথে অ্যাডজাস্ট করে নেয়। আমি এখানে অ্যাডজাস্ট আনঅ্যাডজাস্ট কিছুই বলি নাই, জাস্ট এটা আমার একটা অপরচুনিটি কস্ট। আমি যদি ব্যবসা করতাম বা অন্য কিছু করতাম, আমার এইটা আসতো, মিনিমাম এই রেটটা আসতো। এটা ইনফ্লেশন না, মানে এটা কিন্তু 8%, এটা কিন্তু আপনার পার্সেন্ট। এটা আপনারটা, আপনার ফ্রেন্ডটা কিন্তু 8% হতে পারে, 7% আসতে পারে, 7.5% আসতে পারে। এটা এক এক ব্যক্তির উপর এক এক রকম, মানে আপনার কতটুকু সুযোগ আছে অন্য কোথাও বিনিয়োগ করার, সেটা হচ্ছে আপনাদের ডিসকাউন্ট রেট। যদি এরকম থাকে যে আমার অন্যত্র ইনভেস্ট করার বেশি খুব একটা নাই, চান্স নাই, তাহলে আমার রেট আর ডিসকাউন্ট আর কমে যাবে, তাহলে আমি এখানে যা পাবো তাই নিয়ে নিব। আর যদি দেখে যে এর চেয়ে ভালো আমার অপশন আছে, তাহলে আমি এটার দিকে তাকাবোই না, তাই না? তো এই যে এখানে 2,57,201 টাকা বলতেছেন যে কমে যাচ্ছে, কমে যাচ্ছে না, এটা হচ্ছে আজকের ভ্যালু সমান। আমি আজকে দিচ্ছি 10 লাখ টাকা, তাহলে আজকের ভ্যালু অনুযায়ী আমি আজকে কত টাকা পাবো। যদি 10 লাখ টাকার চেয়ে 1 টাকাও বেশি পাই, তাহলে আমার সেটার জন্য সেটা আমি লাভজনক মনে করবো। কিন্তু আমি ফিউচারে 4 লাখ টাকা বেশি পাচ্ছি, দেখেন 10 লাখ টাকা দিচ্ছি, পাচ্ছি 14 লাখ টাকা, আমার কাছে মনে হচ্ছে আমি 4 লাখ টাকা বেশি পাচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমি যদি এখানে 1 টাকাও বেশি পাই, তাও বলবো এটা আমার পজিটিভ, 4 লাখ টাকা পজিটিভ না। কারণ এইখানে টাইম ভ্যালু মানে কি অ্যাডজাস্ট করা হয় নাই, এটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। অ্যাডজাস্ট করার পর ডিসিশন নেবেন। এটা এই স্যার কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেন্ট্রাল কনসেপ্ট একটা টাইম ভ্যালু অফ মানি। হ্যাঁ বলেন। স্যার ডিসকাউন্টের জন্য যদি স্যার আমি 10 লাখ টাকা ইনভেস্ট করে 12 লাখ টাকা পাই, তখন দুইটা তো আমার লাভ। 10 লাখ টাকার জায়গায় যদি 10 লাখ 2 টাকাও পান, তাও আপনার লাভ। এটা এখান থেকে 1 টাকা বেশি পাইলে আপনার কাছে মনে হচ্ছে 2 টাকা বেশি পেয়েছি মাত্র, না, সবকিছু বাদ দেওয়ার পর 2 টাকা বেশি পেয়েছেন। আর এখানে সবকিছু ছাড়াই 4 লাখ টাকা বেশি পেয়েছেন। এখন এখান থেকে বাদটা দিয়ে কি থাকবে সেটা দেখতে হবে। তো এখানে 10 টাকার জায়গায় 12 লাখ আসে, সেটা তো অবশ্যই অবশ্যই লাভবান, আপনি অবশ্যই লাভ পাইছেন 2 লাখ টাকা। 2 লাখ টাকা কিন্তু ফিউচারে না, আজকের তুলনায় 2 লাখ টাকা বেশি পাচ্ছেন। ফিউচার চিন্তা করলে তো আরো বেশি পাচ্ছেন, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, তো এই 4 লাখ জি টাকা স্যার, করেন। বুঝতে পারছি। হ্যাঁ, 4 লাখ টাকা কনসেপ্টে নিয়ে আসেন। 4 লাখ ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 3, 3,17,532 3,17,532। জি স্যার। আচ্ছা, একইভাবে 2 লাখ টাকা করেন। 1,47,005 1 লাখ 47,000 1,45,000, 47 হ্যাঁ 47,000 147005 আচ্ছা, তারপর 1 লাখ ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 5, 68,058 68058। 68,058। আচ্ছা, এবার আপনি এটা কিউমুলেটিভ করবেন। এখানে এই কলামটা খুব গুরুত্বপূর্ণ, নেগেটিভ। এর সাথে আপনি পাচ্ছেন কত টাকা? 3,70,370। অ্যাড করেন, দেখেন কত আসে। 6 লাখ 6,29,630। হুম হুম 629,630। 620। স্যার এটা মাইনাস হবে। এখানে 20 হবে না 30 হবে? 630 বলছে। হ্যাঁ 3, সরি সরি। আবার 372429। 372429 দিলাম। 54,897। 897। এটা মাইনাস না? জি স্যার। এবার দেখেন
স্যার 92108 92,108। 92,108 পজিটিভ ফিগার। এরপর 1,60,166। আচ্ছা, এবার আসেন আমাদের পেব্যাক পিরিয়ড, আগের সিস্টেম এসব। এবার পেব্যাক বলতে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড এটা কি আসবে আমাদের এখানে? স্যার হ্যাঁ বলেন। স্যার 92,108 টাকা পজিটিভ ফিগার, ওইটার মানে সিগনিফিকেন্সটা কি বলেছিলেন আরেকবার একটু বলা যাবে? সিগনিফিকেন্সটা বলতে মানে স্যার মানে আমরা উপর থেকে মানে একবার মাইনাস করে আসতেছি, এখানে এসে আবার আমরা হচ্ছে এটাকে পজিটিভ ফিগার ধরছি, মানে এটার মানেটা কি স্যার? মানে এখানে এসে আমাদের প্রফিট শুরু হয়ে গেছে, ইয়ার 4 এ এসে আর আমাদের প্রফিট শুরু আচ্ছা, হয়েছে। আর উপরে মানে ওটা সব loss। লস ছিল। লস ঠিক না, মানে আমাদের আরো ওয়েট করতে হবে, মানে আমাদের টাইম দিতে হবে। লস বললাটা আবার ভুল হয়ে যাবে, কারণ আমাদের সবকিছু একটা টাইম থাকে। তো এখন মনে করেন আজকে একটা বিশেষ আপনি একটা কনস্ট্রাকশন কাজে হাতে দিলেন, মনে করেন আপনি একটা ব্রিজ বানাচ্ছেন, একটা ব্রিজ বানালে যে পদ্মা সেতু বানাইতেছে কয় বছর লাগবে? 5 বছর লাগবে ধরেন। আপনার 5 বছর লাগবে ব্রিজ বানাইতে। এখন প্রথম 4 বছর আপনার অনেক টাকা খরচ গেল, আপনি যদি বলেন আমার এত টাকা খরচ গেছে, আমার তো সবই লস। এটা কিন্তু লস না। পঞ্চম বছর আপনি অনেক টাকা পেয়ে যেতে পারেন, যেটা আপনার সব আগের পিছনে সব খরচগুলো কভার দিয়ে ফেলবে। এগুলো লস না, এগুলো নেগেটিভ ফিগার। নেগেটিভ মানে যে সবসময় লস, নট নেসেসারি। স্যার তাহলে আমরা পজিটিভ ফিগার তখন পাবো যখন হচ্ছে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর চেয়ে ছোট হয়ে যাবে। কিউমুলেটিভ ডিসকাউন্টেড ক্যাশ পড়ছে মানে ছোট ফিগার আসবে, তখনই তো আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে লাভ পাওয়া শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে পেব্যাক পিরিয়ডটা কিভাবে আসবে? কয় বছর প্লাস? স্যার 4 ইয়ার প্লাস, সরি স্যার 3 ইয়ার প্লাস। 3 ইয়ার্স প্লাস, কারণ 4 ইয়ার আমার পুরো লাগে নাই, আবার 3 ইয়ারে কভার হয় নাই, তার মানে 3 প্লাস সামথিং, 3 প্লাস। এখন ইয়ার 3, ইয়ার 4 এ আমাদের লাগবে কত? 54,851 টাকা, 97 টাকা পেয়ে গেলে হয়ে যেত। বাট আমরা পেয়ে গেছি ইয়ার 4 এ কত? 1,47,005 টাকা, তাই না? জি স্যার। 39 আচ্ছা, তাহলে এখানে কত আসে? 54,897 ডিভাইডেড বাই 1,47,005, সো 3.37। 3.37 ইয়ার্স। স্যার এখানে 92,000 আসতো না কেন নিচে? 92,000? ও 92,000 কেন আসবে? ওটা তো আমার সারপ্লাস রয়ে গেছে। ও ওই সরি টাকাটা স্যার, আমার সারপ্লাস। আমার ওই ইয়ার 4 এর দরকার কত টাকা? 54,800। 54,000 দরকার, আর আমার ওই হাতে আসছে কত? 1,47,000 টাকা। ডিফারেন্সটা তো 92,000, ওইটা তো আমার এখানে কোনো কাউন্ট আসতেছে না, বুঝতে ওই টাকা পারছি তো আমার সারপ্লাস। আচ্ছা, একইভাবে বি নম্বরটা করতে পারবেন না করে দিতে হবে? স্যার বি এর ডেটাটা কি আগেরটাই? আগে আপনি পরীক্ষায় যেটা থাকে আর কি, জিনিসটা দেখি এখানে 8 লাখ 4 2 4 একই রকম ছিল, তাহলে করে ফেলতে পারেন হাতে হাতে ইচ্ছা। আর যদি বলেন যে পারবো, তাহলে তো হয়ে গেল। এবং ডিসিশন নেবেন কোনটা ইয়ে করতে হবে। এখানে প্রত্যেকটা ম্যাথের কিন্তু ডিসিশন নিতে হবে, এ না বি, কোনটা চুজ করবেন এরকম। আবার এরকম হইতে পারে, যেমন দেখেন আমরা এটাতে বলি নাই, যেমন এখানে মাইনাস, এখানে সব প্লাস 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 প্লাস, এমন হইতে পারে মাঝখানে কোনটা মাইনাস হয়ে যেতে পারে। সেটা হলে কি করবেন? আপনি আপনার মধ্যে আগাবেন, কোনো প্রবলেম নাই, যা আছে তা হোক। বুঝতে পারছেন? মানে এরকম হইতে পারে কোন একটা ইয়ারে আমার টাকা উল্টো লাগতে পারে, শুধু একবার বিনিয়োগ করলে আমার প্রত্যেক বছর পেয়ে যাবে এরকম না, মাঝখানে এরকম হইতে পারে আর কিছু টাকা দিতে হইতে পারে। তো সেটা আপনি আপনার মধ্যে আগাবেন, মাইনাস প্লাস করে যাবেন, যেখানে গিয়ে আপনি পজিটিভ শুরু হয়ে যাবে, সেখানে হয়ে গেল। বিনিয়োগটা কি করবো? স্যার কিউমুলেটিভে যদি এমন আসে যে ধরেন একবার পজিটিভ আসা শুরু করলো, তারপর একবার নেগেটিভ হয়ে গেল, আবার পজিটিভ, তখন কি? এটা একটা ভালো কথা বলছেন। এই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডে প্রবলেম হয়, মানে এই মেথড তখন আর অ্যাপ্লাই করা যায় না, আমাদের বিকল্প মেথডে যেতে হয়। এই মেথডে একটা
ত্রুটি থাকে। একবার পজিটিভ এসে গেছে, আপনি তো মনে করেন যে পেবিক ফ্লুইড বের করে ফেলছেন, আবার দেখা গেছে কিছুদিন পর আবার নেগেটিভ হয়ে গেছে। এখন এটা কেমন একটা একটা সমস্যা না? এটার জন্য আমাদের এই মেথড তখন অ্যাপ্লাই করা যায় না, অন্য মেথডে যেতে হয়। কারণ পেবিক ফ্লুইড কি দুইটা বের হবে একজন একটা ইসের সিস্টেমের, যদি দুইটাই বের হয় তাহলে ডিসিশন কিভাবে নেবে, তাই না? তখন এটা অ্যাপ্লাই করা যাবে না। কি বি পারবেন? জি স্যার, কোথায় বলেন? জি স্যার। আচ্ছা, পারবো পারলে স্যার। রেখে দিলাম। এবার যাই নাম্বার 3 তে। নেট প্রেজেন্ট ভ্যালু। এটা সবচেয়ে সহজ, ওই যে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের মতো, সিস্টেমটা একটু ভিন্ন। আর এই মেথড হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড। এই মেথড হচ্ছে সবচেয়ে ভালো মেথড। মানে আমাদের যে 6টা মেথড আছে, যত ঝামেলা হোক না কেন, এই মেথডে আপনার যেটা ডিসিশন দিবে সেটাই। কিন্তু অন্যান্য মেথডে আমাদের ডিসিশনে যে উল্টো পাল্টা দিতে পারে, ওই যে বললাম একটু আগে একজন বললেন যে আমাদের মাঝখানে যদি একটা হয়ে যায় তখন কি হবে, সেক্ষেত্রে ডিসিশন উল্টো পাল্টা হয়ে যেতে পারে। কিন্তু এই মেথড কখনো ভুল ডিসিশন দিবে না। মানে ভুল ডিসিশন দিবে না বলতে ওই 6টার চেয়ে ভালো, বাকি বাকি 5টার চেয়ে ভালো আর কি। নেট প্রেজেন্ট ভ্যালু, এটা আপনি মনে করেন যে এইটা ফিগার দিয়ে করতে পারেন। যেমন যেটা বলতেছিলাম, প্রজেক্ট এ, প্রজেক্ট বি, যদি আপনি এই ম্যাথটা আপনি বারবার দেখাইতেছি, একই ম্যাথ বারবার যদি করি, তাহলে আপনার মন থাকবে যে কিভাবে হচ্ছে। ধরেন এখানে ইয়ার 0, 1, 2, 3, 4, 5, এখানে আমাদের ছিল 10 লাখ নেগেটিভ, এখানে 8 লাখ নেগেটিভ। আচ্ছা, এই মেথডটা আপনি ধরেন আগের মতোই, assuming the same facts previously we have considered, আমরা এখানে কি করব, নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। নেট প্রেজেন্ট ভ্যালু সংক্ষেপে বলা হয় এনপিভি। এনপিভি কিভাবে বের করতে হয়? খুবই সিম্পল, দেখেন, পিভি অফ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস মাইনাস পিভি অফ ক্যাশ আউটফ্লো। মানে আমার পিভি মিন্স প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস মাইনাস প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে আমাদের এনপিভি। প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস। আপনি জাস্ট টোটাল ইনফ্লো থেকে টোটাল আউটফ্লো মাইনাস করবেন। প্রেজেন্ট ভ্যালু কিন্তু কোনো ফিউচার ভ্যালু না, মানে সবগুলো ইনফ্লো যোগ করলাম আর এটা মাইনাস করে দিলাম, ব্যাপারটা এরকম না। আচ্ছা, তো দেখেন আমাদের এটা যদি করতে চাই, এটা আমরা কিভাবে করব? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো গুলো কি কি এখানে দেখেন, প্রজেক্ট এ যদি আমরা করি, মনে করেন যে এখানে প্রজেক্ট এ টা বের করব, এটার জন্য কি করব, ইনফ্লো কোনগুলা 4 লাখ। 4 লাখ এর কয় বছরের? 1 বছরের। তাহলে এখানে আমি কি করব, এই একই রেট ধরেন 8%, আমরা যেটা করে আসছিলাম, তাহলে আপনার ক্যালকুলেশন সুবিধা হবে। কারণ একটু আগে যেটা দেখে আসছিলেন সেই ফিগারগুলো এখানে লিখবো। 4 লাখ divided by 1.08 to the power 1 plus 3 lakh divided by 1.08 to the power 2, আবার এখানে 4 লাখ ইয়ার 3 তে, প্লাস 4 লাখ divided by 1.08 to the power 3 plus 2 lakh divided by 1.08 to the power 4 plus 1 lakh divided by 1.08 to the power 5 মাইনাস কি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, এই যে 10 লাখ টাকা, এটাই প্রেজেন্ট ভ্যালু, এই যে ইয়ার 0 দেওয়া আছে।
এটা লিখতে পারেন, অথবা আপনার মনে চাইলে এটা লিখতে পারেন ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 0। ওটা দিলে চলে, না দিলে চলে, কারণ ওটা তো পাওয়ার 1 আমরা জানি। পাওয়ার যদি 0 থাকে তার মানটা হয় 1, এর জন্য আপনার এটা লেখার জরুরি না, বাট কেউ লিখলে লিখতে পারেন, আনলিভে লিখে দিতে পারেন। এটা খুব সহজ, কম সময় হয়ে যায়, এবং এটা আমাদের বেস্ট মেথড। কেন বেস্ট সেটা আমাদের আরেকটা টপিক পরে তারপর বলবো, যদি সেটা আজকে সময় পাই আর কি। বুঝতেছেন? 1,60,166 আসে। যেটা আসুক, মানে বুঝতে পারছেন তো না সিস্টেমটা? স্যার এখানেও কি মানে আমাদের হচ্ছে ডিসকাউন্ট রেট হচ্ছে আগের মেথডটা ধরে নিচ্ছিলাম, আগেটা আমরা ধরে নিচ্ছি, পরীক্ষা আলাদা বলা থাকবে, তবে পরীক্ষা যাই বলা থাক, যদি সবগুলো সিস্টেম, পরীক্ষা সবগুলো মেথড কখনোই আসবে না, এত প্রেসার দেওয়া যাবে না আপনার শিখার জন্য। যদি পরীক্ষা সবগুলো মেথড আসে তাহলে অবশ্যই একই রেট দেখতে হবে, কারণ রেট যদি ভিন্ন ভিন্ন হয় বা ভিন্ন প্রজেক্টের ভিন্ন রেট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশনে আবার সমস্যা হবে। কারণ আপনি যদি মনে করেন যে আপনাদের একটা পরীক্ষা নিলাম, ভিন্ন ভিন্ন কোশ্চেনের পরীক্ষা, জিনিসটা কেমন হয়ে যাবে না? এখানে কত আসলে বললেন? 1,66,000, 1,60,166। ওই যে ওই 60,166, মানে ওই যে ওইটা লাস্ট ফিগারটা যেটা ছিল আর জি কি। স্যার, জি স্যার, ওটা আমি- এটা এনপিভি, আপনারা একইভাবে এনপি প্রজেক্ট বি এর এনপিভি বের করেন তো, দেখি পারেন কিনা। এটা ক্যালকুলেট করে ফেলতে পারবেন, এটা তো হাতে কলমে করতে হবে এরকম না, যে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর লিখবেন 4 লাখ ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 1, 1 দিতে হবে না, 1.08 টু দি পাওয়ার 1.08 ভাগ করবেন জাস্ট, তারপর 2 লাখ ডিভাইড বাই 1.08 টু দি পাওয়ার 2 বাই স্কয়ার, এভাবে করেন, তারপর লাস্টে 8 লাখ মাইনাস করবেন। স্যার বি এর জন্য বের করব? হ্যাঁ, জি স্যার। স্যার 2,09,32 সম্ভবত। আর কেউ করেন তাহলে কনফার্ম হয়ে যাবে, যদি একই জি স্যার, figure ঠিক বের আছে, হয়। 2,09,32। বি এর জন্য বের হইছে আমাদের 2,09,32, তাহলে অবশ্যই আপনি বি চুজ করবেন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই মেথডটা আমরা বুঝতে পারলাম। সবগুলো করার পর আমরা একটা কম্পারিজনে যাব, সেটা পরে দেখা যাচ্ছে যে কোন মেথডে এটা ডিসিশন, কোন মেথডে এটা ডিসিশন আসতে পারে, আর যদি বেশিরভাগ এটা ডিসিশন আসে তাহলে আমরা এটা নিব। আর সবচেয়ে বড় কথা, এনপিপি যা বলবে তাই নিব আসলে, সেটা আমরা পরে দেখবো আলোচনা করে কেন নিব। আচ্ছা, এবার মেথড 3 শেষ, মেথড 4 দেখেন, পিআই, প্রফিটেবিলিটি ইনডেক্স। স্যার আমাদের একটা সিটি আছে স্যার, এটার পর কয়টায়? স্যার একটাই। ও, আমি তো আরো ভাবলাম তো দেরি করে শুরু করে, দেরি করে স্যার, মানে ওই যে আপনাদের ম্যাডামের আবার ক্লাস ছিল 11:30 শেষ হয়, আমি বলছি আজকে একটু আগে শেষ ছেড়ে দিতে, একটু আগে ছাড়ছে, সবাই জয়েন করতে করতে আবার শুরু করলাম। আচ্ছা তাহলে আমি এটাকে শেষ করি, এটা খুব বেশি ক্ষণ লাগবে না, কিন্তু এর পরেরটা অনেক সময় লাগবে, ওইটার তাহলে শনিবার করে দেবো। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা দেখেন, এনপিভি কি শিখলেন? পিবি অফ ক্যাশ ইনফ্লো মাইনাস পিবি অফ ক্যাশ আউটফ্লো। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা ঠিক
মনে করেন যে এই যে দুইটা ফোঁটা, কি হইলো এটা? স্যার ডিভাইডেড ডিভাইডেড বাই হয়ে গেল। মানে প্রফিটেবিলিটি ইনডেক্স হচ্ছে আমাদের যেখানে মাইনাস হইতো এনপিভি তে, সেখানে হয়ে যাবে ভাগ চিহ্ন, আর কিছুই না। জাস্ট দেখেন এখানে আপনাদের কি আসে, প্রফিট ইনডেক্স মানে পিবি অফ ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই পিবি অফ ক্যাশ আউটফ্লো। বাস, এখানে আপনি কি করব, পিবি অফ ক্যাশ ইনফ্লো, এই যে যেটা মান বের করছিলেন, এই যে সবগুলোর মান দেখেন তো, এতটুকুর মান কত আসে? স্যার এটা হচ্ছে 1160166 1160166 এটা বেরিয়েছে। আর নিচে কত? ওই যে ওইটা প্রজেক্ট এর জন্য, তাই না? দেখেন ভাগ করে কত আসে? 1.160 আর লাগবে না, 1.16 দেন। আচ্ছা, তাহলে আমরা এক এক সময় এক একটা দেখলাম। পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ডিসিশনটা কি? যেটার পেব্যাক পিরিয়ড বা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ভ্যালু কম আসবে সেটা আমরা চুজ করব। আর এনপিভির ক্ষেত্রে কি ডিসিশন নিলাম? যেটা আমাদের ফিগার বেশি হবে সেটা আমরা নিব। আর এখানে যে প্রফিটেবিলিটি ইনডেক্সের ক্ষেত্রে মানে এটা তো এনপিভি দিয়েই করা হয়, এনপিভি তে যে ডিসিশন আসে এটা তো একই ডিসিশন আসে, বাট ডিসিশন ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে একের চেয়ে বেশি হলে সেটা ভালো। যেমন এখানে 1,60,166 আসছে, ব্র্যাকেট আসতো মানে নেগেটিভ আসতো, তাহলে এটা আমরা চুজ করব না। এমন তো চুজ করি নাই, প্রজেক্ট বি চুজ করছি, তারপর নেগেটিভ আসলে আমরা যাবই না। নেগেটিভ মানে লস, নেগেটিভ মানে আমাদের লস, মানে 5 ইয়ার্স কনসিডার করলে কোন একটা স্পেসিফিক নেগেটিভ না, পুরো বছর প্রজেক্ট কাউন্ট করছেন নেগেটিভ আসছে, তার মানে এটা আপনার লস। কিন্তু আর পিআই কিভাবে কনসিডার করা হয়? যে আমাদের যদি এটা হয় একের চেয়ে বেশি হয়, মোর দেন 1, তাহলে সেটা আমাদের জন্য ভালো। এখন যদি মনে করেন যে বি এরটা আবার 1.6 এর চেয়ে আরো বেশি হয়ে যায়, তাহলে সেটা আরো বেশি ভালো। কিন্তু 1 এর চেয়ে নিচে নেমে গেছে, দুইটাই যদি 1 এর নিচে নেমে যায়, তাহলে দুইটার কোনোটাই ভালো না। দুইটা যদি 1 এর চেয়ে নিচে নেমে যায়, তাহলে দুইটার কোনোটাই ভালো না। আচ্ছা, মানে পিভি 1 এর চেয়ে বেশি হলেই প্রফিট, আর যেটা বেশি সেটা নেই। হ্যাঁ, পিবি যদি আপনার পিআই পিবি না, পিআই জি স্যার, পিআই পিআই যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেটা আমার জন্য ভালো। কিন্তু একাধিক প্রজেক্টের ক্ষেত্রে পিআই যার যত বেশি সেটা বেশি ভালো। আর পিআই যদি মনে করেন দুইটারই একের চেয়ে বেশি, মনে করেন এখানে আপনি বি নাম্বারটা করেন না, এটা তো 1.16 বেরিয়েছে, বি নাম্বারটা আপনি করেন 1.25, দেখেন আপনার কিন্তু দুইটাই কিন্তু একের চেয়ে বেশি বের হয়েছে, দুইটাই কিন্তু বেটার, দুইটাই কিন্তু ভালো, দুইটাই কিন্তু আপনার পজিটিভ। আপনার যদি ক্যাশ টাকা থাকে, যেমন এখানে 10 লাখ, এখানে 8 লাখ, 18 লাখ টাকা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার দুইটাই অপশন নেওয়া উচিত। কিন্তু কিন্তু আপনার কাছে নিতে হবে যে কোনো একটা, যদি এরকম থাকে যে আপনার কাছে হাতে আছে 10 লাখ টাকা, হয় আপনি বি নিতে পারবেন, নতুবা এ নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? 10 লাখ টাকা আছে, আপনি মনে করেন 10 লাখ টাকা আছে, তাহলে এ নেই, এ নিতে হবে না, আপনি বি নেন, এই 2 লাখ টাকা অন্য কোথাও খাটায় রাখেন, আপনার বেনিফিট বেশি আসবে, কারণ এর চেয়ে বি বেশি ভালো। ওই 2 লাখ টাকা অন্য কোথাও ইনভেস্ট করেন, সমস্যা নাই। কিন্তু আপনি যখন এ নিবেন, দেখা যাবে আপনার ইনভেস্ট প্রফিট আসছে, অবশ্যই প্রফিটেবল, কিন্তু বি নিলে আরো বেশি প্রফিটেবল হইতো। মানে দুইটাই পজিটিভ। আর যদি অ্যাভেলেবল ফান্ড থাকে তাহলে দুইটাই নেন, কোনো প্রবলেম নাই। আর যদি মনে করেন আপনার হাতে 10 লাখ টাকা আছে, খেয়াল করেন এইটাও মনে করেন যে 0.16 বেরিয়েছে, এখানে 0.25 বেরিয়েছে, তাহলে কি করবেন? আপনি মনে করবেন কোনটা ইনভেস্ট করব? না, কোনটা ইনভেস্ট করবেন না, দুইটাই বাদ। টাকা ঘরে পড়ে থাকা ভালো, মানে কারণ অন্য জায়গাতে আপনার এই যে 8% যে আসছে, এটা অন্য জায়গা থেকে 8% আপনি পাচ্ছেন, আর এখানে দিলে আপনি অনেক কম পাচ্ছেন, তো আপনি এটা ইনভেস্ট করবেনই না। বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি করব? আপনার সিটি তাহলে ওই যে 4টা করলাম, 2টা রইলো, আপনারা চাইলে করাইতে পারি, না চাইলে সমস্যা নাই। স্যার আজকে থাক স্যার, থাকুক, আমার প্রবলেম নাই, থাকুক। আমি তো আরো ভাবছিলাম যে করে আর কি। তো শনিবারে 11টায় করি, বুঝছেন? শনিবার 11টায় করি, আমাদের শিডিউল তো এমনি 11টা তো আপনার ম্যাডামের ক্লাস আছে, ওই যে একটু পরে করতে হবে, 11:30টার দিকে। 12টায় করেন স্যার তাহলে, 12টা করলে আবার শেষ করতে হবে কখন? আবার আবার সিটি বা ওই যে 1টা বাজে শেষ না, একটু পরে শেষ করতে যাচ্ছি আর কি। সমস্যা নেই স্যার, 11:30 সম্ভবত স্যার 11:30 এখন পর্যন্ত কোনো সিটি নাই। ও আচ্ছা, 11:30 করেন তাহলে। আচ্ছা জি স্যার।
আর ওই সময় আবার নামাজের টাইম হয়ে যায়, খাওয়ার টাইম হয়ে যায়, সে টাইম একটা আর আগের বেশি দিন হয়ে যায়। আমাদের যে টপিকটা পড়াইছিলেন অপারেটিং কস্টের ওইটার পিডিএফটা মনে হয় দেন নাই তো ক্লাস। পিডিএফ দেই নাই, স্যার দিয়েছেন স্যার ওই দিছি তো। অপারেটিং কস্টের ক্লাস। হ্যাঁ ওইটা আমি তো বলছিলাম তো, এটা ইম্পর্টেন্ট না, তারপরেও আপনাদের একটু দেখাইছিলাম। এখন যদি আমার ওই যে ওইটা কি সাবরিনা আমার আমাদের আগে বলতো, সিলেবাসের মধ্যে থাকবে তাহলে? সিলেবাসে আছে, ওই যে শেষে বলে দিব যে এটা কম গুরুত্ব দিয়ে পড়তে আর কি। আচ্ছা জি স্যার। ব্যাপার হচ্ছে যে টপিক খুঁজে পাচ্ছিলাম না তো, যদি আমাকে যদি আবার সাবরিনা ওই যে শনিবার আগে বলতো, তাহলে ও অপারেটিং কস্টিং না পড়ে আপনাদের এগুলো পড়াইতাম, আরো ম্যাথ নিয়ে টিয়ে অনেক কিছু করাইতে পারতাম। আমি আপনাদের ম্যাথ দিব প্র্যাকটিস করার জন্য, আরো ওই যে বলছিলেন যে কস্ট শিট আরো দেওয়ার জন্য, ক্লাসে যেগুলো আরো দেওয়ার জন্য আমি রেডি করতেছি আর কি। স্যার আপনি কি আমাদের অ্যাসাইনমেন্ট নেবেন? হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি কি আমাদের একটা অ্যাসাইনমেন্ট নেবেন? অ্যাসাইনমেন্ট দেখি নিতে পারি, কারণ টপিক তো হয়ে যাচ্ছে, একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। জানাবো না, শনিবার বলে দিব না। ও আপনাদের নেক্সট উইকের লাস্ট, ঈদের আগে লাস্ট ক্লাস না? স্যার আচ্ছা অ্যাসাইনমেন্ট দিলে তো আর আপনাদের টাইম কোনো প্রবলেম নাই, নেক্সট শনিবার দিয়ে দিলেই হবে। জি স্যার, নেক্সট শনিবার একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে ভালো আচ্ছা হয় ঠিক স্যার। আছে, তাহলে আমি নেক্সট উইকে দিয়ে দেবো না কথা বলে।